আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা তারানা তাবাসসু। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সোলাপ সংবাদ শিরোনাম। নিরাপদ সড়কের জন্য চালকের প্রশিক্ষণ ও ডোপ টেস্ট নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে মাস্ক পরার তাগিদ। চট্টগ্রামে নিহত উল্লেখ করা ব্যক্তির জীবিত ফেরার ঘটনা তদন্তের নির্দেশ। নির্যাতন করে হত্যার স্বীকারোক্তি আদায় কিনা জানতে চান আদালত। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যায় বিস্ফোরক ছোড়ার মামলায় অভিযোগ গঠন। সাক্ষী না আসায় হত্যা মামলার অভিযোগ গঠন হয়নি। এবং খাদ্য ভাতার দাবি মেনে নেয় পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার। মালিক ও শ্রমিক পক্ষের আলোচনার পর সিদ্ধান্ত। এছাড়া নিটোটাটা বিশেষ সংবাদে থাকছে শারদীয় দুর্গাপূজায় কিশোরগঞ্জে ঢাকের হাটের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। এবারে পুরো সংবাদ। নিরাপদ সড়ক নিশ্চিত করতে অর্থের বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স দেয়া বন্ধ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চালকের সহকারীর প্রশিক্ষণ এবং চালকের ডোপ টেস্ট নিশ্চিত করারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, সড়ক নিরাপদ রাখতে পথচারীকেও সচেতন হতে হবে। করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে নিয়মিত মাস্ক পরারও আহ্বান জানান সরকার প্রধান। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চালকের অদক্ষতা ও পর্যাপ্ত বিশ্রামের অভাব আর যেখানে সেখানে রাস্তা পার হওয়া সহ পথচারীদের খামখেয়ালি আচরণে সড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। তাই সড়ক নিরাপদ রাখার তাগিদে চতুর্থবারের মতো পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। মুজিব বর্ষের শপথ সড়ক করব নিরাপদ প্রতিপাদ্যে এবারের আলোচনায় অনলাইনে যোগ দিয়ে দুর্ঘটনা কমাতে সবাইকে সড়ক আইন মেনে চলার পরামর্শ দেন সরকার প্রধান। ড্রাইভিং শেখাটা জেলা উপজেলা পর্যায় পর্যন্ত নিয়ে যেতে হবে। লাইসেন্স দেওয়ার সময় ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা, যে সত্যি ভালো ড্রাইভিং জানে কিনা, বা ওই 2টা টাকা দিয়ে যেন ড্রাইভিং লাইসেন্স দিতে না পারে সেদিকে দেখা। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যারা গাড়ি চালাচ্ছে তারা মাদক সেবন করে কিনা, তাদের ডোপ পরীক্ষা করা দরকার। শুধু এই ড্রাইভারদের দোষ দিলে হবে না, আমাদের পথচারীদেরও সচেতন থাকতে হবে। সেখানে সচেতনতার খুবই অভাব। আমার মুখে খুব বলে টলে যাই, কিন্তু কাজের বেলা আমরা কি দেখি, পাশেই ফুটওভার ব্রিজ, রাস্তার মধ্যে কিন্তু হেঁটে যাচ্ছে। মহাসড়কের দুর্ঘটনা প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, প্রতিটি জেলা উপজেলা এমনকি ইউনিয়ন থেকে ঢাকার সঙ্গে যোগাযোগের নেটওয়ার্ক তৈরি করতে কাজ করছে তার সরকার। ঢাকার সাথে আমরা কমিউটিং সিস্টেম অন্যান্য জেলাগুলির সাথে যেন কমিউটিং সিস্টেমটা হয় দ্রুত যেতে পারে, সেই ব্যবস্থাটা নেওয়ার পরিকল্পনা আমরা নিচ্ছি। মহাসড়কগুলিতে বিভিন্ন জায়গায় বিশ্রামাগার নির্মাণ করছি পর্যায়ক্রমিকভাবে সারা বাংলাদেশেই আমরা এই চালকদের জন্য বিশ্রামাগারের ব্যবস্থা করা, সেটা আমরা করব। আর সড়ক দুর্ঘটনা রোধে সারা দেশ সে মহাসড়কে 144টি ব্ল্যাক স্পট চিহ্নিত করে সে দুর্ঘটনা প্রবণ স্থান, বাজার এলাকা, রোড ডিভাইডার স্থাপন সহ বাঁক সরলীকরণ, রোড মার্কিং, সাইন সিগন্যাল ইত্যাদি স্থাপন করা হয়েছে। করোনার দ্বিতীয় ধাক্কার কথা মনে করিয়ে দিয়ে নিয়মিত মাস্ক পরার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। পুনরায় আবার দ্বিতীয়বার ইউরোপে, আমেরিকায় বিভিন্ন দেশে কিন্তু এর দ্বিতীয় ধাক্কা শুরু হয়ে গেছে। অনেক দেশ আবার লকডাউনে চলে গেছে। আমরা এখনো অনেকটা ভালো অবস্থানে আছি, কিন্তু আমাদের সবাইকে কিছু না করেন অন্তত যখন আপনি জনসমাগমে যান বা মানুষের সাথে মেশেন, তাদেরকে মাস্কটা পরতে হবে। আর এই মাস্কটা আমি বলবো যে ডিসপোজেবলটা না পরে ওই যে 3 পালা কাপড় দিয়ে ঘরেও তৈরি করা যায়, বা যে সেগুলি সাবান দিয়ে ধুয়ে ব্যবহার করা, ওটা আরো বেশি স্বাস্থ্যসম্মত। আমি নিজে ওটা শুরু করে দিয়েছি।
নিজে এখন কাপড়টাই পরা শুরু করেছি, আমি এই সিনথেটিকটা পরা বাদ দিয়ে দিয়েছি। ট্রাফিক পুলিশ, স্বেচ্ছাসেবী ও শিক্ষকদের সমন্বয়ে স্কুল শিক্ষার্থীদের রাস্তা পারাপারের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সড়কের নিয়মকানুন শেখানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত। বাদুর রহমান, চ্যানেল আই, ঢাকা। যাকে হত্যার কথা স্বীকার করে এক আসামি জবানবন্দিও দিয়েছে, সেই দিলীপ জীবিত ফেরার ঘটনা তদন্ত করতে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া আসামি জীবনকে নির্যাতন করা হয়েছে কিনা আদালত তাও খতিয়ে দেখতে বলেছেন। মামলার অন্য আসামি দুর্জয়কে জামিন দিয়েছেন আদালত। মাজহারুল হক মান্নার রিপোর্ট। চট্টগ্রামে একটি হত্যা মামলার আসামি দুর্জয় বিচারিক আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন, কিন্তু যাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার দুর্জয়, সেই দিলীপ জীবিত ফিরে এসে পুলিশের জিম্মায় আছে। জামিন আবেদনের শুনানির সময় ঘটনাটি নজরে এলে মামলার দুই তদন্ত কর্মকর্তা আসামি দুর্জয় ও জীবন এবং দিলীপকে হাজির হতে বলেন আদালত। সেই অনুযায়ী হাইকোর্টে হাজির হন তারা। পুলিশের কাছে আমি এসে দেখা করছি, এরপরে আমাদের এই চট্টগ্রাম কোর্টের মধ্যে নিয়ে গেছে। জবানবন্দি দিচ্ছেন, তাকে চেনেন আপনি? হ্যাঁ, আমরা একসাথে ইয়া করতাম। মানে আপনার বিরুদ্ধে তো আপনাকেই তো মারার অভিযোগ নাকি? না, ওরা মানে কি একসাথে কাজ করতাম, তারপরে আমাকে বলছিল দিলীপ আমাকে দাদা বলতো। এরপরে আমি যখন বাসায় চলে যাই, এরা কি করছে না করছে সেটা বলতে পারবো না। এসব এবং আসামির জবানবন্দি সবকিছু একসাথ করলে দেখা যায় আসামি হত্যা করেছে কাউকে না কাউকে। আদেশের পরে হাইকোর্ট বেঞ্চ থেকে জীবনকে বের করে নিয়ে যায় পুলিশ। সে সময় সে নিজেকে নির্দোষ দাবি করে। আমি তখন মার্ডার করিনি, আমি মিলিয়েছিলাম। জীবনের বাবা ঘটনার সময় উপস্থিত ছিলেন। আমি 100% গ্যারান্টি যে আমার ছেলে নির্দোষ। এটা আমার ছেলের কোনো রকম ষড়যন্ত্র করে এটা জড়ানো যাচ্ছে। যে পরে হাইকোর্টের আদেশ নিয়ে কথা বলে রাষ্ট্রপক্ষ। বেলের জন্য যে এসেছে দুর্জয় আচার্যের বেলটা রুলটা অ্যাবসলিউট করে তাকে বেল দিয়েছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিটাগংকে একটা নির্দেশনা দিয়েছে যে দুইজন আসামি জীবন চক্রবর্তী এবং দুর্জয় আচার্য কোর্টের কাছে যে কথা বক্তব্য রেখেছেন যে বিফোর কনফেশন দে ওয়ার টর্চার্ড। আসলে তারা টর্চার্ড হয়েছে কিনা এটা একটা। আর সকল ভিকটিম যিনি ডিসিজ, উনি আবার যে ফেরত আসলেন ঘটনার 15 দিন পরে, কিভাবে ফেরত আসলেন এবং সার্বিকভাবে আসলে ঘটনা কি ঘটেছে এটা সব সার্বিক সবকিছু দিয়ে উনি তদন্ত করবেন, এই নির্দেশনা দেওয়া হয়েছে। আগুনে পড়া এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় গত বছরের 25 এপ্রিল দুর্জয় ও জীবন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে দিলীপকে হত্যার কথা স্বীকার করে 164 ধারায় জবানবন্দিও দেন আসামি জীবন চক্রবর্তী। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। সিলেটের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ওপর গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক ছোড়ার মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। 2005 সালে হবিগঞ্জের বৈদ্যের বাজারে ওই হামলা ঘটনায় হত্যা মামলার সাক্ষী না আসায় অভিযোগ গঠন করা হয়নি। সুনামগঞ্জের দিরায়ে 2004 সালে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে গ্রেনেড হামলা ও হত্যার 2 মামলায়ও অভিযোগ গঠন করা হয়েছে। ওই 3 মামলার চার্জশিটে অভিযুক্তদের মধ্যে আছেন বিএনপি জামাত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জের সাবেক মেয়র জি.কে. কোচ। এই শাহ এস.এম. কিবরিয়া হত্যা মামলা 11/6 এবং বিস্ফোরক দ্রব্য 23/5, এই দুইটা ছিল। একটা বিচারে আছে যেটা আজকে সাক্ষী না আসায় সময় হয়েছে, আর বিস্ফোরক দ্রব্য 23/5-এ চার্জ গঠিত হয়েছে। সেই সঙ্গে সুরঞ্জিত সেনগুপ্তের যে মামলা, সেই মামলায়ও আপনার আজকে যে হত্যা মামলা 4/9 এবং বিস্ফোরক দ্রব্য মামলা 4/10, এই দুইটাতেও চার্জ গঠিত হয়েছে। খাদ্য ভাতার দাবি মেনে নেয় পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মালিক ও শ্রমিক পক্ষের আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিকরা। এর আগে 11 দফা দাবিতে দেশব্যাপী পণ্যবাহী নৌযান ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও নৌ শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ। দুপক্ষের আলোচনার আগেই নৌযান শ্রমিকদের এই ধর্মঘট আজকের মধ্যে সমাধান হবে বলে আশা প্রকাশ করেছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এরপর মালিক ও শ্রমিক পক্ষের আলোচনার পর এই ঘোষণা আসে। করোনা
করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 24 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 5747 জনের। মৃত্যুর হার 1.46। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1687 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,10,532। সুস্থতার হার 78.65। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 3,94,827 জন। নমুনা সংগ্রহ হয়েছে 14,611 এবং পরীক্ষা হয়েছে 14,958। এই সময় শনাক্ত 1,696 এবং শনাক্তের হার 11.34। শীতে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বাড়বে বলে সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সবাইকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল NICVDর দ্বিতীয় ক্যাথ ল্যাব জোন উদ্বোধন করে তিনি জানান, মাস্ক না পরলে স্বাস্থ্য সেবা নয়, রাজধানী সহ সারা দেশের হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে এমন নির্দেশনা দেওয়া হবে। নির্দেশনাটি প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সে সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং অন্যরা ছিলেন। বিশ্বজোড়া ভ্যাকসিন তৈরি করার একটা চেষ্টা চলছে। অনেকগুলো ভ্যাকসিন তৃতীয় স্টেজে আছে, কোনোটাই এখনো ফাইনাল স্টেজে আসতে পারে নাই, কোনোটাই এখনো WHOর অনুমোদন পায় নাই। যে সমস্ত ভ্যাকসিনগুলো অ্যাডভান্স হয়েছে, যে সমস্ত ভ্যাকসিনগুলো আমরা মনে করি সম্ভাবনাময়, তাদের সকলের সাথে আমাদের কথাবার্তা, আলোচনা, চিঠিপত্র, সব ধরনের কাজকর্ম আমরা করে যাচ্ছি এবং এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে গাইড করছেন। শীতাতপ নিয়ন্ত্রিত স্থান ও কোভিড-19 বাংলাদেশের প্রেক্ষাপটে করণীয় বিষয়ে ওয়েবিনার করেছে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের টেক্সাস ইউনিভার্সিটির গবেষক বিকাশ চন্দ্র মণ্ডল এবং রবার্ট বাকাইনস্কি পিঞ্জ। সেখানে দেখানো হয় শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে করোনা ভাইরাস কিভাবে ভয়াবহ হয়ে উঠতে পারে। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। সভাপতিত্ব করেন উপকমিটির চেয়ারম্যান ডক্টর হোসেন মনসুর। রাজধানীর মগবাজারের রমনা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ফ্ল্যাট মালিকদের না জানিয়ে এখানকার বড় গাছগুলো কেটে ফেলছে ফ্ল্যাট মালিক কমিটির একাংশ। গাছ রক্ষার আহ্বান জানিয়েছেন এখানকার বাসিন্দারা। শৌমিক আহমেদের রিপোর্ট। রাজধানীতে এমন ছায়া ঘেরা পরিবেশ খুব কমই আছে। নানা ধরনের ফুল, ফল এবং বনজ গাছে ভরা বড় মগবাজার এলাকার রমনা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। এখানে থাকা বেশ কিছু বৃক্ষ কেটে ফেলেছে ফ্ল্যাট মালিক কমিটির একাংশ। গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে গাছ কাটা ফেলে পালিয়ে যান ম্যানেজার এবং কমিটির লোকজন। সুদান সাহেব বলছেন? আমি চ্যানেল আই থেকে এসেছি। আপনি কি আছেন এখানে? ফ্ল্যাট ভাড়া দিয়ে অন্য জায়গায় থাকলেও জোরপূর্বক গাছ কেটে নিচ্ছেন ফ্ল্যাট মালিকরা। ভাড়াটিয়ারা গাছ কাটার বিপক্ষে হলেও বাড়িওয়ালাদের ভয়ে কথা বলতে চান না। এখানকার একটা কমিটি আছে যেটা 1 বছর পর পর চেঞ্জ হয়, তারা হঠাৎ করে এই ডিসিশন নিয়েছে। আমিও একজন কমিটির ভাইস চেয়ারম্যান, আমি এই মুহূর্তে আছি আর কি। এখন হঠাৎ করে দেখি, আমিও ঠিক জানি না, এই হঠাৎ করে গাছগুলো দেখেন কতগুলো গাছ একদম সব বড় বড়, এগুলো 30-40 বছরের যে গাছগুলো, এই গাছগুলো এগুলো সব কেটে ফেলতেছে একটার পর একটা। আরও কিছু গাছ এখানে কাটার জন্য আমরা বাধা দিয়েছি। এই গাছ নাকি আমাদের ক্ষতি করবে। আজ পর্যন্ত এই 15-16 বছরে কেউ বলতে পারবে না যে এই গাছ কারোর গায়ে পড়ে কেউ কোনো আঘাতপ্রাপ্ত হয়েছে। এই গাছগুলো একদম নিজেদের স্বার্থে, নিজেদের ব্যক্তিগত স্বার্থে এই গাছগুলো এরা কেটে ফেলাচ্ছে। এই গাছগুলো বড় হয়েছে আমাদের সাথে, আমাদের ছেলেবেলার একটা বড় অংশ হিসেবে এই গাছগুলো আমাদের জীবনে আছে, তা আমার অবশ্যই খারাপ লাগবে। তারা বলছেন এখনো গাছের প্রতি সহানুভূতিশীল হলে বাকি গাছগুলোর জীবন রক্ষা করা সম্ভব হবে। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এবারে মার্কেট নির্বাচন 2020 প্রসঙ্গ।
রাশিয়া এবং ইরানের কাছে মার্কিন ভোটারদের তথ্য রয়েছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা FBI। ডেমোক্র্যাট ভোটারদের কাছে মেইল পাঠানোর পেছনেও ইরানের হাত রয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের FBI পরিচালক জন র্যাডক্লিফ জানান, ওই মেইলগুলো কট্টর ডানপন্থী গ্রুপ থেকে পাঠানো হয়েছে। মার্কিন নির্বাচনের মাত্র 13 দিন আগে এমন তথ্য ভোটারের মধ্যে উদ্বেগের কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ইরান এবং রাশিয়া কিভাবে তথ্যগুলো পেল তা জানায়নি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগ। এবার নিয়ে নিচ্ছি অশোক লীলান্তি ফর অটোস বিরতি। বিরতির পর্যায়ে থাকছে, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। মহাষষ্ঠীতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার আনুষ্ঠানিক শুরুর দিন বিশ্বময় শান্তি ছড়িয়ে দেওয়ার প্রার্থনা করেছেন ভক্তরা। তবে এবার করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধির কারণে মণ্ডপগুলোতে ভিড় নেই। সুলতানা হিমু রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের জগৎজননী ও সুনাশিনী দেবী দুর্গার দোলায় চড়ে মর্তে আগমন হয় মহাষষ্ঠীতে। ষষ্ঠী আরম্ভের মাধ্যমে আমরা মা চণ্ডীকে আহ্বান করে আমরা তাকে প্রতিষ্ঠা করি, মঙ্গল ঘটে প্রতিষ্ঠা করে চণ্ডী পাঠের প্রার্থনার মাধ্যমে আমরা মাকে স্বাগত জানিয়ে থাকি। এই দুর্যোগ শুরুছে, মহামারী শুরুছে, সেই মহামারী থেকে আমাদের রক্ষা করো। বিধিনিষেধ মেনে, স্বাস্থ্যবিধি মেনে মায়ের অঞ্জলি দেওয়ার জন্য সারা পৃথিবীর মানুষ ভালো থাকুক, এটাই প্রার্থনা। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মানতে স্বল্প জনসমাগম সহ নানামুখী পদক্ষেপ আয়োজকদের। সম্পূর্ণরূপে স্যানিটাইজ করে আমরা ভিতরে ঢুকাবো, কোনো দর্শনার্থীর কোনো সমস্যা হবে না, এতটুকু আমরা নিশ্চিত করতে পারবো। মাস্ক ব্যতীত মণ্ডপে প্রবেশ করা নিষেধ। প্রসাদ হিসেবে গোটা ফলের ব্যবস্থা করেছি। পুজোর বাকি দিনগুলোতে সন্ধ্যারতির পর মণ্ডপে প্রবেশ নিরুৎসাহিত করার আহ্বান জানায় পূজা উদযাপন সংগঠনগুলো। সারা বাংলাদেশেও আমাদের কাছে ইতিমধ্যে যে খবর এসেছে, পূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। উৎসবটা বাদে সাত্ত্বিক যে নিয়ম তাতে তারা শান্তিপূর্ণভাবে পূজা পালন করতে পারে। সপ্তমীর দুপুরে বিশ্বের করোনা মুক্তির জন্য বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের উত্তরাঞ্চলে তাখার প্রদেশে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে বিমান হামলায় কমপক্ষে 12 জন বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 14 জন। স্থানীয়রা জানান, নিহতদের মধ্যে এক শিক্ষক এবং 11 জনই মাদ্রাসার শিক্ষার্থী। তবে আফগান সরকারের দাবি, ওই হামলায় নিহতরা তালেবান যোদ্ধা। তালেবান হামলায় 30 জনের বেশি সেনা সদস্য নিহতের পর এ অভিযান চালিয়েছে আফগান নিরাপত্তা বাহিনী। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কিশোরগঞ্জের কটিয়াদীতে ঐতিহ্যবাহী ঢাকের হাট জমে উঠেছে। প্রায় 500 বছরের পুরনো এ হাট সনাতন ধর্মাবলম্বীদের বাড়তি আনন্দ দিয়ে থাকে। এখান থেকে যন্ত্রী সহ বাদ্যযন্ত্র নিয়ে যান পূজারীরা। কিশোরগঞ্জ প্রতিনিধি শাহ আজিজুল হকের তথ্য ও ভিডিওতে ইলিয়াস কমলের রিপোর্ট। বাদ্যের তালে তালে মণ্ডপে মণ্ডপে নাচ, গান, আরতি আর দেবী বন্দনা দুর্গাপূজার প্রধান অনুষঙ্গ। বাঙালির উৎসব পার্বণে বাদ্যযন্ত্রের বিকল্প নেই। আর ঢাক ঢোল ছাড়া দুর্গাপূজা যেন ভাবাই যায় না। দুর্গাপূজার আগে এমন দৃশ্য আর বাদ্যযন্ত্রের মুখরতার দেখা মিলবে কিশোরগঞ্জের কটিয়াদীতে। হাটে একই সাথে যন্ত্রী সহ ঢাক, ঢোল, বাঁশি ও ছোট বড় ব্যান্ড দলও ভাড়া দেওয়া হচ্ছে। তবে আগের চেয়ে কিছুটা কম দামে হলেও ভাড়ায় যেতে পেরে খুশি বিক্রেতারা। আর হাতের নাগালে পছন্দের বাদ্যটি পেয়ে খুশি ক্রেতারাও। ঢাকটা উঠছে তো অনেক প্রচুর, কিন্তু দামটা বেশি লাগছে, কিন্তু কিনতে পারতেছি না আর কি। এখন তো বাজারের প্রথম ঢাকার দাম বেশি চাইতে। গেছে বছর পূজা বাজাইছি 1,40,000 টাকা। হ্যাঁ, কিন্তু এবার তো দেখতেছি 1,40,000 পাবো কি, আমাকে দামই করতেছে না। জনশ্রুতি আছে 500 বছর আগে রাজা নবরঙ্গ রায় কটিয়াদীর চারিপাড়ায় তার রাজপ্রাসাদে প্রথম দুর্গাপূজার আয়োজন করেন। রাজবাড়ির পূজায় ঢাক, ঢোল, বাঁশি সহ অংশ নিতে খবর পাঠানো হয় বিক্রমপুর পরগনার যন্ত্রীদের কাছে।
সেই থেকে চলছে কটিয়াদি পুরান বাজারের এই হাট। এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা বাদক ওরা আছে, যারা পুজুরি ওনারা এখান থেকে ওগুলো নিয়ে যায়। কমিটির মাধ্যমে আমরা ডাকের বাজার পরিচালনা করি। যদি কোনো ডাকি অসুস্থ হয় বা কোনো রকম বাইনাপত্র হয়, তাদের সার্বিক সহযোগিতা আমাদের কমিটি থেকে করা হয়। ইলিয়াস কমল, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। ঠাকুরগাঁওয়ে গতবারের চেয়ে এবার আগাম জাতের ধানের দাম বেশি হলেও ফলনে হতাশ কৃষক। অতিবর্ষণ, রোগবালাই ও পোকার আক্রমণে কাঙ্ক্ষিত ফলন পাননি তারা। তবে কৃষি বিভাগ বলছে বৈরী আবহাওয়ার পরও আগাম জাতের ধানের দাম বেশি হওয়ায় লাভবান হবেন কৃষক। ঠাকুরগাঁও থেকে এটিএম শামসুজ্জোহার পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ঠাকুরগাঁও সহ আশপাশের জেলায় দিগন্ত জুড়ে এখন সোনালী ধানের মমা গন্ধ। আশ্বিনের শেষে পাকা ধানের গোছায় কাস্তে চালাচ্ছেন কৃষক। তবে কৃষকের মুখে রয়েছে হতাশার ছাপ। তারা বলছেন অতি বৃষ্টিতে ক্ষেত পরিচর্যায় দেরি হয়েছে, তার উপর কারেন্ট পোকার আক্রমণ ও গোড়াপচা রোগ দেখা দিয়েছে ধানে। ফলন কম হওয়ার কারণে 1650 টাকা দেখা যাচ্ছে। 1 বিঘা মাটির ধান হচ্ছে 18,000 19,000, খরচে যাচ্ছে আপনার 10-12,000 টাকা। বৃষ্টির কারণে আপনার পোকা পাকার কারণে এবং ফলন কম হইতেছে। গতবার বেচছি 800 টাকা, তো পোষাইছে, এবার 1650 টাকা, বেশিও পোষাইতেছে না। তারপরও কৃষি বিভাগ বলছে এবার আগাম জাতের আমন ধানের দাম বেশি হওয়ায় লাভবান হবেন কৃষক। 26,825 হেক্টর জমিতে এবার আগাম আমনের আবাদ হয়েছে, যেটি কর্তন শুরু হয়েছে। কৃষকরা ভালো দাম পাচ্ছেন। বিশেষ করে ধানি গোল্ড, তেজ এবং অন্যান্য আগাম জাতের চাষ করে কৃষকরা দুটো পয়সার মুখ দেখছেন। সাথে সাথেই গবাদি পশুর যে খাদ্যের অভাব হয়ে থাকে এই সময়ে, সেটিও মোকাবেলা করা যাচ্ছে এই আগাম আমনের আবাদ করার মাধ্যমে। কৃষক জানান পরিচর্যা ও বালাইনাশক ব্যবহারে খরচ বেড়েছে কয়েক গুণ। তাই বর্তমান বাজার দরে ধান বিক্রি করে তেমন একটা লাভের মুখ দেখছেন না তারা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সারা বিশ্বে মানুষ অনেকটা ঘরবন্দি জীবনযাপন করছে। মানুষের কর্মকাণ্ড সীমিত হয়ে পড়ার কারণে নবপ্রাণের পরশ লেগেছে দেশের বনাঞ্চলগুলোতে। দেখুন করোনাকালে চিরসবুজ বন নিয়ে শামীম আহমেদের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের যেসব প্রাকৃতিক স্থান মানুষের পদচারণায় মুখর থাকত করোনা মহামারীর এই সময়ে, সেই সব জায়গা প্রায় মানবশূন্য। মানুষের বিচরণ সীমিত হওয়ার কারণে পুনরুজ্জীবিত হয়ে ওঠার সুযোগ পেয়েছে বিপর্যস্ত প্রকৃতি। করোনাকালে চিরসবুজ বনের উদ্ভিদরাজি সবুজ শ্যামলিমায় পরিপূর্ণ হয়ে উঠেছে। বুনোফুল আর প্রজাপতিতে ভরে উঠেছে বনভূমিগুলো। বনাঞ্চলগুলোতে বন্যপ্রাণীরাও যেন তাদের প্রাকৃতিক আবাসস্থল ফিরে পেয়েছে। মানুষের অনুপস্থিতিতে বুনো পরিবেশে বন্যপ্রাণীরা মেতে উঠেছে আপন খেয়ালে। স্তন্যপায়ী পাখি, সরীসৃপ ও উভচর প্রাণীদের বিচরণে ভরে উঠেছে বনভূমিগুলো। বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী সেখানে প্রজনন করার সুযোগও পেয়েছে, যা তাদের বিপন্ন হওয়ার হাত থেকে রক্ষা করছে। বৈচিত্র্যময় এই প্রাণী আর উদ্ভিদের সমাবেশে বাংলাদেশের চিরসবুজ বন টিকে আছে শত শত বছর ধরে। এদের অস্তিত্ব টিকিয়ে রাখতে নির্মল পরিবেশের কোনো বিকল্প নেই। তাই করোনা পরবর্তী সময়ে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড পরিহার করে পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন। তবেই ভবিষ্যতে করোনার মতো মহাপ্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্ত থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, পাশাপাশি ভালো থাকবে দেশের বনভূমিগুলো। শামীম আহমেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। করোনাকালে চিরসবুজ বন নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ।
করোনায় ক্ষতিগ্রস্ত দুগ্ধ খামারিদের ঋণ দেওয়ার জন্য রূপালী ব্যাংক এবং মিল্কভিটার মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী রূপালী ব্যাংক খামারিদের ঋণ দিতে মিল্কভিটাকে 10 কোটি টাকা দেবে, যেটি 4% হারে 1000 জন দুগ্ধ উৎপাদনকারীকে দেয়া হবে। পরে আরো বেশি সংখ্যক খামারিকে ঋণ দেওয়া হবে। চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল্লাহ আল মাসুদ এবং মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু। আবার নিয়ে নিচ্ছি অশোক লীলান্দি ফাদ অটোস বিরতির পর্যায়ে থাকছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পিছিয়ে গেল প্রেসিডেন্টস কাপ ক্রিকেটের ফাইনাল। শুক্রবারের পরিবর্তে রোববার শিরোপার লড়াই। 365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড রাজনীতি নয়। প্রথম চিঠি পেয়েছিলেন, কোনোদিন কেউ একটা ছত্র লিখে নেই। একটা বয়সে ছিল যে সব মেয়েকেই ভালো লাগতো, মা বলতো নামাজ পড়বা না, খাওয়া। বাংলাদেশের লক্ষ্য আগামী 3 বছরের মধ্যে পেঁয়াজ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হওয়া। বাণিজ্য মন্ত্রীর আগে অবশ্য নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে দেখা করেন ভারতীয় হাই কমিশনার। বাণিজ্য মন্ত্রী বলেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে অন্তত 1 মাস আগে জানাতে বলেছেন তিনি। ভারত যে কোনো সময় বন্ধ করে দিতে পারে, তাদের নিজেদের যদি ক্রাইসিস হয়, শর্টফল হয়। এ থেকে আমাদের একটা লেসন হচ্ছে যে আমরা সেলফ সাফিসিয়েন্ট হতে হবে। আমাদের সমস্ত এফোর্ট এখন থেকে বা গত বছর থেকে আমরা শুরু করেছি, যাতে করে ভারতের উপরে বা কোনো দেশের উপরে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য খুব বেশি ডিপেন্ডেন্ট হতে না হয়। তো এবারে ই ভ্যালি খেলার খবর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পিছিয়ে গেল বিসিবি প্রেসিডেন্টস কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ম্যাচ। শুক্রবারের পরিবর্তে 25 অক্টোবর রোববার শিরোপার লড়াই মাঠে নামবে 2 ফাইনালিস্ট শান্ত একাদশ এবং মাহমুদুল্লাহ একাদশ। মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রেসিডেন্টস কাপের ফাইনাল ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। ফাইনালের আগে 2 অধিনায়কই জানিয়েছেন তাদের ট্রফি জয়ের আত্মবিশ্বাসের কথা।